দেশ বিদেশে বসে উন্নয়ন অগ্রযাত্রা রুখতে নানা ষড়যন্ত্র হচ্ছে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। দেশে ৫% ছাড়ালো করোনার সংক্রমণ, সব ধরনের সমাবেশ বন্ধ সহ ৪ সুপারিশ জাতীয় পরামর্শ কমিটির। নারায়ণগঞ্জ সিটিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ, আইভি তৈমুরের পাল্টাপাল্টি অভিযোগ। ১১ বছরেও মেলেনি ফেলানী হত্যার বিচার, সরকারের নত জননীতির কারণে বন্ধ হয়নি সীমান্ত হত্যা, বলছে বিএনপি। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএস টিম টিবার শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ, যা অনেকেরই সহ্য হচ্ছে না। তাই মানুষের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে সবাইকে। একই সাথে সবাইকে দ্রুত করোনার টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেছেন, প্রতি মাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকারের ৩ বছর পূর্তিতে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আমাদের এখনই সাবধান হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এখন পুনর্দমে কোভিড-19 টিকাকরণের কাজ চলছে। চলতি মাস থেকে গণটিকা প্রদানের মাধ্যমে প্রতি মাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের ৩ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিগত ১৩ বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ২০২১ সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর আমরা উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। শেখ হাসিনা বলেন, তার ১৩ বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এখন আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতার নাম। আছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। প্রতিবন্ধকতা কাটিয়ে নিজের অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে পেরেছি। আশা করা হচ্ছে এই সেতু জিডিপিতে ১.২% হারে অবদান রাখতে সক্ষম হবে। আগামী অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। টানা ৩ মেয়াদে দেশ জুড়ে অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়নের দৃশ্যপট ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য আর জিডিপি প্রবৃদ্ধিতে রয়েছে অনন্য সাফল্যের স্বাক্ষর। দুর্নীতির বিরুদ্ধে আছে কঠোর হুঁশিয়ারি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ সে যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবেও না। আমরা কঠোর হস্তে জঙ্গিবাদের উত্থানকে প্রতিহত করেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার ও গড় আয়ু বৃদ্ধি সহ নানা আর্থসামাজিক সূচকে দক্ষিণ এশিয়ায় আজ নেতৃত্বে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটা হয়তো অনেকেরই সহ্য হবে না বা হচ্ছে না। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আর ৪১ সালের মধ্যে উচ্চ আয়ের সমৃদ্ধশালী দেশ হবে সোনার বাংলা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে করোনার সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়ে
5% ওপরে পৌঁছেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1146 জনের। এ সময় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 5.67%। সবশেষ 24 ঘন্টায় নতুন করে একজনের মৃত্যুসহ এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছে 28,098 জন। মোট শনাক্ত পেয়েছে 15,91,093 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 15,50,534 জন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি সব ধরনের সমাবেশ বন্ধের সুপারিশ করেছে। শুক্রবার কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতসহ সারা বিশ্বে কোভিড-19 সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে, পাশাপাশি বাংলাদেশেও ঊর্ধ্বমুখী। কমিটির 50তম সভায় সংক্রমণ আবারও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হয়। শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে বলে সুপারিশ করেছে কমিটি। সেই সঙ্গে বিভিন্ন স্থানে পুনরায় হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে সব ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, মেলা, ধর্মীয় ওয়াজ, মাহফিল ও রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখার সুপারিশ করেছে জাতীয় কমিটি। 7 মাস পর প্রতিবেশী দেশ ভারতে আবারও করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ 1 লাখ ছাড়িয়েছে। এছাড়াও দেশটিতে নতুন করে মারা গেছেন 3 শতাধিক করোনা রোগী। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। আর এই মতো অবস্থায় বিদেশি ফেরতদের বাধ্যতামূলক 7 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভারত ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে বাড়ছে করোনার সংক্রমণ। 24 ঘন্টায় বিশ্বজুড়ে নতুন সংক্রমিত হয়েছেন 25 লাখেরও বেশি মানুষ। এর মাধ্যমে মোট করোনা আক্রান্তের সংখ্যা 30 কোটি ছাড়ালো। শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিশ্বের অন্যান্য দেশে। এদিকে করোনার বিষয়ে আবারও সতর্ক বার্তা উচ্চারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, লক্ষণ মৃদু বলে ওমিক্রনকে কোনো অবস্থাতেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। সংক্রমণ রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এবারে অন্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার, সেই সাথে বাড়ছে উত্তাপ। স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত তিনি। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি বলেছেন, তৈমুর আলম খন্দকার যে অভিযোগ করেছেন তা সত্য নয়। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। শুক্রবার সকালে বন্দরের 25 নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এর আগে নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় পথসভায় লিফলেট বিলি করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী। বিলবোর্ডগুলি বড় করে করছে, নিয়মের বাইরে করছে, সকাল থেকে মাইকিং করে, নিয়ম হলো 2টা থেকে মাইকিং করা, তারপর রাস্তার মধ্যে বড় বড় গেট নির্মাণ করে বড় বড় নৌকা দিয়ে রাখছে। এই জন্য আমি মনে করি নির্বাচন কমিশন আমার কাছে নিরপেক্ষ মনে হচ্ছে না, লেভেল প্লেইং ফিল্ড করতেছে না। অন্যদিকে নগরীর 11 নম্বর ওয়ার্ডের পানির কল তলা ও 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি বলেন, তৈমুর আলম খন্দকার যে অভিযোগ করেছেন তা সত্য নয়। না, এই কথাটা সঠিক না। আমরা সকালে কোনো মাইক চালাই না, আমাদের মাইক একদম 2টার থেকে বের হয়। তাছাড়া আমার মাইকের সংখ্যাও কম, আমি 3টা ওয়ার্ড মিলে একটা মাইক দিয়েছি, তার মাইক সবচেয়ে বেশি চলে। এইটা পাল্টাপাল্টি অভিযোগ করে কোনো লাভ নাই। জনতা আমার পাশে, নৌকা জয়যুক্ত হবে, এই জন্য উনি দিশাহারা হয়ে অনেক কিছু বলছেন। আগামী 16 জানুয়ারি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক। কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার 11 বছরেও ভারতের সর্বোচ্চ আদালতে আটকে আছে হত্যা মামলা। দীর্ঘদিন পরও ন্যায় বিচার নিয়ে শঙ্কায় স্বজনরা। 2 দফা বিচারে আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষ খালাস পাওয়ায় ভারতের সুপ্রিম কোর্টে ফেলানীর বাবার করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি উঠেছে। হত্যাকাণ্ডের ন্যায় বিচার হলে সীমান্ত হত্যা কমে আসবে বলে মনে করেন সীমান্তবাসী। কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন শওকত করিম।
কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছে, আমার মেয়ে কত পানি পানি করে চিল্লাইছে, কিন্তু কেউ পানি দেয় নাই। কিন্তু ওইভাবে যান কারো মার সন্তান জানো ও কাঁটাতারের মধ্যে না ঝুলে মরে। ছিল লক্ষ্য ছোঁয়ার স্বপ্ন, সেই স্বপ্নে বিভোর যখন চঞ্চল মন, কিছু বুঝে ওঠার আগেই স্বপ্নভঙ্গের সাথে কাঁটাতারে বিদ্ধ হল 15 বছরের ফেলানির নিথর দেহ। আদরের মেয়েটির কবরের পাশে আজও নির্বাক তার বাবা মা, কিন্তু চোখের ভাষা তো স্পষ্ট, প্রহর গুনছেন ন্যায় বিচারের। আমার ফেলানির 11টা বছর হয়ে গেল, এখন ধরে আমি বিচার পাইনি। যত আমি খুশি মনে মেয়েকে নিয়ে আসতেছিলাম ভারত থেকে বাংলাদেশে তার বিয়ার জন্য, তারপরের দিনই বিয়া ছিল, কিন্তু বিয়া দিতে পারলাম না এই অমিয় ঘোষের জন্য। ফেলানি হত্যার পর 2013 সালে বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হয় বিএসএফের বিশেষ আদালতে, কিন্তু ওই বছর এবং 2015 সালে পুনর্বিচারে খালাস পান অমিয় ঘোষ। পরে ভারতীয় মানবাধিকার সংস্থার সহযোগিতায় ফেলানির বাবা রিট করেন সেদেশের সুপ্রিম কোর্টে। হত্যার পরে তার বাবা সুপ্রিম কোর্টে যে রিট আবেদন করেছে সেটার নিষ্পত্তি এখনো হয়নি। একবার কার্যতালিকার 3 নম্বর আইটেম হয়েছিল, তারপরে সম্ভব হয়ে ওঠেনি। এখন তো করোনায় ভার্চুয়াল অ্যাক্টিভিটিসের কারণে কোনোভাবেই শুনানি, রেগুলার শুনানির বিষয় সেটা হচ্ছে না। তা আমরা চাই যে এটা যত দ্রুত হয় তত ভালো। বাবা মেয়ে ভারত থেকে ফিরছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামের বাড়িতে, কিন্তু অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয়ে পঞ্চদশী ফেলানির লাশ কাঁটাতারে ঝুলেছিল প্রায় 5 ঘন্টা। প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র। হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত হলে দুদেশের সীমান্ত ব্যবস্থাপনায় তা মাইল ফলক হতে পারে বলে মনে করেন সচেতন মহল। ওপার বাংলা এপার বাংলা, মাঝখানে কাঁটাতার, গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলো তো দোষটা কার। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে তাদের পতনে সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ফেলানী হত্যা দিবস উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সরকারের নতজানু নীতির কারণে সীমান্ত হত্যা বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি। শুধু নির্বাচন ব্যবস্থায় ধ্বংস নয়, জোর করে ক্ষমতায় থাকার জন্য বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার, এমন অভিযোগ করেন মেজর হাফিজ। জনগণ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে তিনি বলেন, কারচুপির পরও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি ঠেকাতে পারেনি ক্ষমতাসীনরা। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামনে আর যেন তেন কোনো নির্বাচন করে ক্ষমতায় থাকা যাবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। বেশি দিনে আর এই স্বৈর সরকারের আয়ু নাই। বাংলাদেশের জনগণ দেখেন, এখন অনেক বেশি লোক রাজপথে সমাগম হচ্ছে, সাধারণ মানুষরা আছে। অপেক্ষা করুন, আগামী দিনে আর নিশিরাতের নির্বাচন তারা করতে পারবে না। যেহেতু বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষিত হচ্ছে, একের পর এক স্যাংশন যাচ্ছে, আরো অনেক স্যাংশন আগামী দিনে আসবে। সুতরাং এখন বাংলাদেশের জনগণের উচিত বিএনপির নেতৃত্বে এবং সকল জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করা। নির্বাচন কমিশন পুনর্গঠনে চলমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেএসটির সভাপতি আসম আব্দুর রব। শুক্রবার বিকেলে তার উত্তরার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির সংলাপে তাদের দলকে আমন্ত্রণ জানিয়েছিল, তবে তাদের দলীয় ফোরামে আলোচনার পর এই সংলাপে অংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আসম রব। তিনি বলেন, সংলাপে না যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের দাবিও জানান আসম আব্দুর রব। জাতীয় সরকার কতদিন থাকবে, তারপরে নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে, জাতীয় ঐক্যমতে ডিসাইডেড হবে। আজকে আমাদের যে বক্তব্য, আমাদের সিদ্ধান্ত স্থায়ী কমিটি, সেটাও আমরা ওনাকে রাষ্ট্রপতিকে পাঠিয়ে দিয়েছি। ফিজিক্যালি
আমাদের দলের কার্যকরী সাধারণ সম্পাদক আপনাদের এখান থেকে উঠে গিয়ে বঙ্গভবনে যাইয়া রাষ্ট্রপতির কাছে আমাদের প্রস্তাবটা হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। লালমনিরহাটের হাতিবান্ধায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের পর পুলিশ হেফাজতে তার স্বামী হিমাংশু বর্মনের মৃত্যুর অভিযোগ উঠেছে। হিমাংশু রায়ের মৃত্যুকে রহস্যজনক বলছেন স্বজন ও স্থানীয়রা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার পূর্ব কাদমা গ্রামে হিমাংশু রায়ের বাড়ির উঠান থেকে সবিতা রানীর মরদেহ উদ্ধার করার পর তার স্বামী, কন্যা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসে নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয়। সেখানে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে অফিসাররা চলে গেলে শুক্রবার বিকেলের দিকে গলায় ওয়াইফাইয়ের তার গলায় পেঁচিয়ে জানালার গ্রিলে ঝুলে হিমাংশু আত্মহত্যা করেন বলে দাবি করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। আর অজ্ঞাত কারণে সবিতা রানী মারা গেছেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাদের দুটি সন্তান রয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস এখানে কিছু একটা ঘটনা আছে, এটা যেন সরকার সুস্থ বিশ্বাস করে। এই আমার ভাইকে নিয়ে আসে, খুব সুস্থ ছিল। পোস্টমর্টম ছাড়া বলা যাবে না। আপনাদের রেজিস্ট্রেশন হয় না, আমরা এখন কেউ পেশেন্ট বাড়ি কেউ যদি নাম না বলে তাহলে তো আমরা তো নাম এন্ট্রি করতে, আমরা শুধু টাইম এন্ট্রি করছি। বিল পরিশোধ করতে না পারায় রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যমজ শিশুকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার পরে এক শিশু মৃত্যু ও অপরজনকে আশঙ্কাজনকভাবে ঢাকা মেডিকেলে ভর্তির ঘটনায় ওই হাসপাতালের মালিককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাজধানী কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, মর্মান্তিক এই ঘটনার খবর প্রকাশের পর র্যাব ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ায়। ভুক্তভোগী পরিবার শ্যামলীর ওই হাসপাতালের মালিক ও পরিচালকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করলে অভিযান চালিয়ে মালিক মোহাম্মদ গোলাম সরওয়ারকে গ্রেফতার করার কথা জানায় র্যাব কর্মকর্তা। আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি বা সরকারি শক্তির ওপর কখনো বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের উপর ভিত্তি করে রাজনীতি করে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের পাহাড়তলীতে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে দ্বিতীয় বাংলাদেশ CMSME ট্রেড ফেয়ারের মাসব্যাপী মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মেলায় নারী উদ্যোক্তাদের 200টি স্টল ও 4টি প্যাভিলিয়ন রয়েছে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনো সরকারি শক্তির উপর বিশ্বাস করে না। আওয়ামী লীগের ভিত্তি হচ্ছে জনগণ। বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে, অস্ত্রের উপর ভর করে। অর্থনীতির সংবাদ। ভোজ্য তেলের দাম না বাড়ানোর সরকারি ঘোষণা সত্ত্বেও বাস্তবতা ভিন্ন। নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে 4 থেকে 5 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতাদের অজুহাত, সরবরাহ কম বলেই দাম বেড়েছে। এদিকে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, আর অপরিবর্তিত রয়েছে চালের বাজার। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছিল, এখনই বাড়ছে না ভোজ্য তেলের দাম। মূল্য নির্ধারণ পদ্ধতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বর্তমান দামেই তেল বিক্রি হবে। আমরা আগে মূল্য যে নির্ধারণ পদ্ধতি এটা আমরা রিভিজিট করব। এটা রিভিজিট করার পরে আমরা আসলে মূল্য কি হবে কম বেশি সেটা আমরা ডিক্লেয়ার করব যৌথভাবে। তবে বাজারের চিত্র ঠিক উল্টো। রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেল, কোনো ঘোষণা ছাড়াই দোকানিরা লিটারে 4 থেকে 5 টাকা বাড়িয়ে বিক্রি করছেন ভোজ্য তেল। দাম বৃদ্ধির অজুহাত বরাবরের মতোই। বুধবারের থেকে বলতে আছে যে লিটারে 8 টাকা করে বাড়বে। কোনো কোম্পানি আমাদেরকে কোনো মাল দিচ্ছে না, আমরা কোনো মাল পাইতে আসি না। বাজারে যে আমরা খুচরা অন্য অন্য দোকান থেকে কিনে আনি, আগের তুলনায় লিটার প্রতি 4-5 টাকা বেশি করে আমরা কিনতে হইতেছে। এমন পরিস্থিতিতে ভোক্তারাও পড়েছেন বেশ বিপাকে। একটা যে ফিক্স থাকবে যে হ্যাঁ আমরা এই বাজার করতেছি, এটা থাকছে না। এদের কাছে বলে এরা বলে যে তেলের দাম বেড়ে গেছে, ওইটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে। সব কিছুর দামই বাড়তি। তেলের দাম, তেলের বাজারও 4-5 টাকা বাড়তি লিটারে। না, আমাদের মতো মধ্যবিত্তদের আসলে বাজার করা খুব টাফ হয়ে গেছে এখন। এদিকে ব্রয়লার মুরগির দাম আগের সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে, তবে এখনও আগের দামে ফেরেনি। মুরগির দাম 180 টাকা হয়ে গেছে, অ্যাকচুয়ালি ক্রয় ক্ষমতার বাইরে হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের
কি উপায় সেটা আমি খুঁজে পাচ্ছি না। মানে খুব ডিফারেন্স হয়ে গেছে, এখন আমাদের কেনার মানে খুব কষ্টকর অবস্থা। গত সপ্তাহে চালের দাম ছিল ঊর্ধ্বমুখী, এই সপ্তাহেও সেই দামেই বিক্রি হচ্ছে। এদিকে ভরা মৌসুমে শীতকালীন সবজি এখনও তুলনামূলক চড়া দামেই কিনতে হচ্ছে ভোক্তাদের। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের সঙ্গে যে কোনো সময় সম্পর্ক পুনঃস্থাপনে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সৌদি আরবের সঙ্গে সংলাপকে ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক বিভিন্ন সমস্যার সমাধানে সৌদি আরব, মিশর এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বৃহত্তর আঞ্চলিক সংলাপ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। কয়েক দশকের বৈরিতার পর গেল বছর তেহরান এবং রিয়াদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। আগস্টে ইরাক ঘোষণা দেয় তারা ইরান এবং সৌদির মধ্যে বেশ কয়েকটি গোপন সংলাপের আয়োজন করেছে। এরপরই রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহের কথা স্বীকার করল তেহরান। কোনো সতর্কতা ছাড়াই বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে সেনাদের প্রতি নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম তোকায়েভ। শুক্রবার দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ মানুষকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন কাজাখ প্রেসিডেন্ট। এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারের সহিংসতায় এখন পর্যন্ত ৩৮ বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন সহস্রাধিক। এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে কাজাখস্তানের সেনাদের সঙ্গে যোগ দিয়েছেন রুশ সামরিক বাহিনীর সদস্যরাও। বিক্ষোভের কারণে পাঞ্জাবের একটি ফ্লাইওভারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আটকে থাকা ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা গাফিলতির জন্য একে অপরকে দায়ী করছে ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। এরই মধ্যে নতুন একটি ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে কৃষকদের পাশাপাশি বিজেপি সমর্থকদেরও মোদীর গাড়িবহরের কাছে মিছিল করতে দেখা গেছে। এদিকে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাঞ্জাবে কংগ্রেস সমর্থিত মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং অভিযোগ করে বলেছেন, ভোটে জিততে না পেরে রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী নিরাপত্তা গাফিলতির নাটক সাজানো হয়েছে। গেল বুধবার পাঞ্জাবে একটি কর্মসূচি শেষে হেলিকপ্টারে অন্য একটি জনসভায় যোগ দেওয়ার কথা থাকলেও গাড়িতে যাত্রা করায় কৃষক বিক্ষোভের কারণে একটি উড়াল সেতুতে ২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর গাড়িবহর। হাইতিতে অপরাধী চক্রের নেতার সাক্ষাৎকার নিতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন ২ সাংবাদিক। বৃহস্পতিবার দেশটির রাজধানী পোর্ট অফ প্রিন্সে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা। পুলিশ ও স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই সাংবাদিকরা কুখ্যাত একটি গ্যাং গ্রুপের নেতার সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। এই সময় প্রতিদ্বন্দ্বী সন্দেহভাজন অপরাধী চক্র একদল সদস্য তাদের উপর গুলি চালালে তারা নিহত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহত ২ সাংবাদিক হলেন মন্ট্রিল ভিত্তিক রেডিও স্টেশন অ্যাকিউট FM এ কর্মরত আমাদি জন ওয়েসলি এবং স্থানীয় প্রতিবেদক উইল গ্বেন্স লুইসাইন্ট। জন ওয়েসলির মৃত্যুর খবর নিশ্চিত করে অ্যাকিউট FM এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে অপরাধ এবং বর্বর কাজ বলে আখ্যা দিয়েছে। এবারে প্রবাসের খবর। রিয়াদে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ জান জানিয়েছেন, রিয়াদ আওয়ামী লীগ ও রিয়াদ আওয়ামী পরিবারের 7 সংগঠন আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় লাল দল বনাম সবুজ দল। টাইব্রেকারে জয়ী হয় লাল দল। ম্যান অব দ্য ম্যাচ হন মাহমুদুর রহমান। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল জলিল ও যুগ্ম সচিব ফারুক হোসেনের যৌথ সঞ্চালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। উপস্থিত ছিলেন আশরাফ আকন্দ, মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। খেলার খবর। নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজ প্রসঙ্গ। যারা মনে করছিলেন শীর্ষ 4 বা 5 জন ক্রিকেটারের বাইরে এমন কোনো ক্রিকেটার নেই বাংলাদেশকে জেতাতে পারেন, তাদের ভুল প্রমাণ করেছেন নিউজিল্যান্ডে থাকা ক্রিকেটাররা। সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাকিব আল হাসান এমন মন্তব্য করেন।
নিউজিল্যান্ডে বাংলাদেশের জয়কে তিনি দেখছেন দারুণ অর্জন হিসেবে। ক্রিকেটারদের ওপর আস্থা রাখলে এমন আরও কিছু সম্ভব বলেও মনে করেন তিনি। অন্যদিকে নিজের শেষ টেস্ট খেলার আগে কিউই ব্যাটার রস টেলর বলেছেন, বে ওভালে জয় মুমিনুলদের জন্য মঙ্গলজনক। রিপোর্ট বর্ষণ কবিরের। সাকিবের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়ার জন্য তুমুল আলোচনা ও সমালোচনা ছিল। বিসিএল-এর ওয়ানডে টুর্নামেন্ট খেলতে তিনি এখন ঢাকায়। সেখানে বে ওভালে নিউজিল্যান্ডকে হারানোর টেস্ট সম্পর্কে নিজের কথা বলছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বছরের শুরুটা আসলে যেভাবে হলো অবিশ্বাস্য, খুবই আনন্দিত। টিমের প্রতিটা প্লেয়ার, কোচিং স্টাফ সবাইকে ক্রেডিট দিতে হয়। সবাই যেভাবে আসলে চেষ্টা করেছে, মিডিয়া অন্তত যেটা মনে করে সবসময় যে আমরা 4-5 জন ছাড়া প্লেয়ার নাই, সো সেটা একটা ভুল প্রমাণ হলো আমার ধারণা। এ জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন মোড়ে পৌঁছে দেবে বলে বিশ্বাস করেন সাকিব। একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যায় না, বাট এই একটা টেস্ট ম্যাচ অনেক কিছু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে। সো আমার কাছে মনে হয় সেই সম্ভাবনাটা তৈরি হলো, এবং এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা আরও অনেক ভালো রেজাল্ট করে দেখাতে পারবো, আমাদের দলটা ভালো রেজাল্ট করে দেখাতে পারবো। সিরিজটা নিউজিল্যান্ড শুরু করেছে অনেকটা এগিয়ে থেকেই। ক্রাইস্টচার্চে রোববার যখন তারা মাঠে নামবে, তখন তারা এতটাই পিছিয়ে থাকবে যে কোনো মতে ড্র করলেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। বাংলাদেশের এই জয়কে দলীয় দিক থেকে দেখলে আমাদের জন্য খারাপ হয়েছে। আমরা সিরিজে পিছিয়ে আছি, কিন্তু টেস্টের সার্বিক দিক বিবেচনা করলে এই ফরম্যাটের জন্য এমন কিছুই দরকার। কম শক্তির দলগুলো তাহলে টেস্ট খেলার কারণ খুঁজে পাবে, খেলাটি নিয়ে আগ্রহ আরও বাড়বে। টেস্টের ভালোর জন্য এমন কিছুই দরকার। বৃষ্টির জন্য শুক্রবার জিম করেই সময় কাটিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টের সম্ভাব্য পরিবর্তন একটাই, ইনজুরিতে পড়া মাহমুদুলের জায়গায় অভিষেক হবে নাঈম শেখের। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। সংস্কৃতির খবর। বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করল সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ। রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আরও জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। টেলিভিশন রেডিওতে পরিপাটি হয়ে যারা সংবাদ উপস্থাপন করেন, তারা এবার খোলস ছেড়ে নেচে গিয়ে মঞ্চ মাতালেন। বাউলের একতারা উরুর অস্থির মতো যেন আগ্নে আসছে বারুজের মজ্জা মিশে আছে। বিজয়ের কবিতা আর দেশের গানে শুরু হয় এনবিএ আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে দেশীয় বিভিন্ন পোশাকের রং বেরঙের সাজে র্যাম্প মডেলিং করেন সংবাদ উপস্থাপকদের কেউ কেউ। সংবাদ উপস্থাপকদের এই আয়োজন একসময় পরিণত হয় মিলন মেলায়। পরে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় অতিথিদের। সর্বক্ষেত্রে বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে রোল মডেল। আগামী দিন যাতে আমরা স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে পারি, এই হোক আজকের এই আলোচনা সভায় আমাদের সকলের প্রত্যাশা। স্বাধীনতার 50 বছর পূর্তি এবং মুজিব শতবার্ষিকী, তো দুটো প্রোগ্রাম আমরা সম্মাননার জন্য, বঙ্গবন্ধুর সম্মান করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। লোকজ সাংস্কৃতিক আবহের পাশাপাশি ছিল বাহারি দেশজ পণ্যের সমাহার। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএস টিমটি বার শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশ বিদেশে বসে উন্নয়ন অগ্রযাত্রা রুখতে নানা ষড়যন্ত্র হচ্ছে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। দেশে 5% ছাড়ালো করোনার সংক্রমণ, সব ধরনের সমাবেশ বন্ধ সহ 4 সুপারিশ জাতীয় পরামর্শ কমিটি। নারায়ণগঞ্জ সিটিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ, আইভি তৈমুরের পাল্টাপাল্টি অভিযোগ।
11 বছরেও মেলেনি ফেলানি হত্যার বিচার। সরকারের নত জাননীতির কারণে বন্ধ হয়নি সীমান্ত হত্যা, বলছে বিএনপি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।